জামায়াত যাদের নিয়ে আন্দোলনে 24-এর নির্বাচনে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সালাউদ্দিন আহমেদ। যে কটা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা কারা এবং তাদের সাথে আপনারা যে আন্দোলন করছেন প্রকাশ করুন তাদের 2024 সালের 7 জানুয়ারিতে কি ভূমিকা ছিল। নতুন ইস্যু তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে মন্তব্য রিজভীর। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত, জানালেন আমির ডক্টর শফিক। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। জুলাই সনদ নিয়ে ঐকমত্য না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার, জানালেন বদিউল আলম। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো প্রক্রিয়া কার্যকর হবে না, মত বিশেষজ্ঞদের। রাজনৈতিক দলগুলো যদি একমতে পৌঁছে, ঐক্যমত্যে পৌঁছে তাহলে তো ভালো, তা না হইলে সরকারকে সেই সিদ্ধান্ত নিতে হবে। গণভোট করে জুলাই সনদকে বাস্তবায়ন করে তারপর নির্বাচন করবেন, এরকম যদি হয় তাহলে আমার মনে হয় যে রাজনৈতিক সংকট আরো বৃদ্ধি পাবে। গণঅভ্যুত্থানের পর ফেনীতে নতুনভাবে মামলা বাণিজ্য আসামি করা হচ্ছে রাজনৈতিক সহ অনেককে। চাঁদাবাজি উদ্দেশ্য বলছে ভুক্তভোগীরা। এগুলো নিয়ে প্রতিবাদ করার কারণে এই আমার বিরুদ্ধে মামলা আনবে। এখন 1 বছর পরে যারা মামলা করতেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের মামলাগুলো এই হত্যাকারীদেরকে বাঁচানোর জন্য। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিক রফিক আহমেদের কফিনে সর্বস্তরের শ্রদ্ধা, মরদেহ হস্তান্তর করা হয়েছে ইব্রাহিম মেডিকেল কলেজে। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে, অভিযোগ বিএনপির। পিআর ইস্যুতে জামায়াত যাদের নিয়ে যুগপৎ আন্দোলনে নেমেছে, জুলাই অভ্যুত্থানে সে দলগুলোর অবস্থান কি ছিল তা খোলাসা করারও দাবি জানান বিএনপি নেতারা। বলেন, ভ্রান্ত কথা আর মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না, বরং আন্দোলনের নামে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা জনগণ রুখে দেবে। রাজধানীর পৃথক অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন অ্যাব আগস্টে তারেক রহমানের নিকটাত্মীয় শাহরিন ইসলাম তুহিনকে আহ্বায়ক করে নতুন কমিটির ঘোষণা দেয় বিএনপি। 51 সদস্য বিশিষ্ট সেই কমিটির সদস্যদের নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কথা বলেন জামায়াত এনসিপি নেতাদের 150 আসন প্রাপ্তির পরিসংখ্যানের দাবি নিয়ে। সমালোচনা করেন ভারতের পূজা মণ্ডপে ডক্টর ইউনূসকে বিকৃত করার ঘটনার। নতুন কোনো ইস্যু তৈরি করে জনমনকে এবং মানুষের চোখে বিভ্রান্ত করার যারা চেষ্টা করছেন তারাও জনগণের কাছে আজকে ধরা খেয়ে যাবেন। যারা 16 বছর আপোষহীন লড়াই করেছে কারা তারা জনগণ জানে। তাই ভ্রান্ত স্ট্যাটিস্টিক্স দিয়ে, ভ্রান্ত তথ্য দিয়ে জনমনকে বিভ্রান্ত করতে পারবেন না। অবজ্ঞা করবেন, জনগণ তার সঠিক রায় দিয়ে দেবে। কারণ প্রশাসনের কিছু উচ্চপদে রদবদল নিয়েছিল তার উদ্বেগ। বলেন, ধর্মভিত্তিক দলের সমর্থকদের নিয়ম বহির্ভূতভাবে পদায়ন সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে বিনষ্ট করবে। ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু আবার সুষ্ঠু নির্বাচন হবে না। দুপুরে এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, পিআরের নামে রাজনীতিতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। আন্দোলনরত দলগুলোকে নির্বাচনী ইশতেহারে সব যুক্ত করে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি। যারা আজকে পিআর করছে তাদের উদ্দেশ্যে শুধু বলি, যে কটা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা কারা এবং তাদের সাথে আপনারা যে আন্দোলন করছেন প্রকাশ করুন তাদের 2024 সালের 7 জানুয়ারিতে কি ভূমিকা ছিল। যারা বিগত 16 বছরে ফ্যাসিবাদী শাসনামলে বাতাস করেছে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ডে, তারা আপনাদের আন্দোলনের শরীক হয় কিভাবে? তারা বাংলাদেশের মানুষ তাদের মুখোশ চিনে মুখোশ উন্মোচন করেছে। এ সময় গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি হামলা নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি জাতিসংঘকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। তারা বিভিন্ন আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াতে ইসলামী জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সকালে আল ফালাহ মিলনায়তনে দায় ও ওয়াইজ সম্মেলনে যোগ দেন তিনি। বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। জামায়াত আমির বলেন, স্বাধীনতার পর একটি মানবিক সমাজ গঠন করতে পারেনি বাংলাদেশ, তাই জাতিকে পথ দেখাতে ওলামাদেরকে আহ্বান জানান তিনি। একজন শিক্ষিত মানুষ জাতির যে ক্ষতি করতে পারে, হাজারো মানুষ মিলেও সে ক্ষতি করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। নিজ জ্ঞানকে কোরআন হাদিসের আলোকে জাতির জন্য কাজে লাগানোর তাগিদ দেন ডক্টর শফিক। বলেন, আল্লাভীরু মানুষরা সমাজের নেতৃত্বে আসলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। ওলামায়ে কেরাম শুধুমাত্র মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করবেন, এটুকু আমার এবং আমাদের প্রত্যাশা নয়। আমরা চাই যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজেরও ইমাম। এই মুত্তাকি মানুষগুলা যদি সমাজে নেতৃত্ব দেন তাহলে সমাজেও ইনশাল্লাহ শান্তি কায়েম হবে। মতের অমিল এবং রাজনৈতিক দর্শন আলাদা থাকলেও বাংলাদেশ প্রশ্নে সবাই এক অভিন্ন। জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রাজনীতিবিদদের যুক্ত করা তারই প্রমাণ, যা বিশ্ব মঞ্চও দেখেছে। রাজনৈতিক এমন সহাবস্থা নিয়ে আগামীর বাংলাদেশ যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। নিউ ইয়র্ক থেকে আহমদ রেজার প্রতিবেদন। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে এবার প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থাকা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি। দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানান, বাংলাদেশ প্রশ্নে রাজনৈতিক পক্ষগুলো যে এক, তার বিশ্ব মঞ্চায়ন সম্ভব হয়েছে এই সফরের মধ্য দিয়ে। বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি হিসেবে বিএনপি, এনসিপি, জামাতের প্রতিনিধিদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা তার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘে নিয়ে এসেছেন। এই গোটা বিষয়টা বাংলাদেশে একটা নতুন বিষয়, একটা অভূতপূর্ব বিষয়, এবং এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখি। বাংলাদেশে যে রাজনৈতিক পক্ষগুলো বাংলাদেশের প্রশ্নে তারা যে এক, এটা একটা বিশ্ব মঞ্চায়ন সম্ভবপর হয়েছে এই সফরের মধ্য দিয়ে। আক্তার হোসেন জানান, নিউ ইয়র্কে বিব্রতকর পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে আওয়ামী সমর্থকরা। ডক্টর ইউনূস বিশ্বকে জানিয়েছেন, বাংলাদেশে আর কোনো স্বৈরশাসকের উত্থান ঘটবে না। সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ যেন গণতান্ত্রিক পথে হাঁটতে পারে তারই বার্তা দেয়া হয়েছে সরকার ও সফর সঙ্গী হিসেবে থাকা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। এই সফরে আমরা যদিও নিউ ইয়র্কে আসার পরে একটা বিব্রতকর অবস্থা তৈরি করার চেষ্টা করেছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা, কিন্তু তাদেরকে তাদের এই হামলার পরেও আমরা নিউ ইয়র্ক শহরে চলেছি, ফিরেছি। প্রধান উপদেষ্টা তার বক্তব্যের বিভিন্ন জায়গাতেই বাংলাদেশে যাতে আর কখনো কোনো স্বৈরশাসন ফিরে না আসে, কেউ যাতে বাংলাদেশের মানুষের ক্ষমতাকে কুক্ষিগত করে বাংলাদেশের মানুষের উপরে জুলুম চাপিয়ে দিতে না পারে, এমন একটা শাসন ব্যবস্থার কথা তিনি বলেছেন। সফরে বাংলাদেশের রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও বিশ্বকে এই বার্তা দেয়াকে গুরুত্বপূর্ণ মনে করেন এনসিপির সদস্য সচিব। ভিন্ন মত থাকলেও সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র নিশ্চিতে রাজনৈতিক দলগুলো একসাথে কাজ করবে বলেও জানান তিনি। আমাদের মধ্যে মতের অমিল থাকতে পারে, আমাদের রাজনৈতিক আলাদা আলাদা এজেন্ডা থাকতে পারে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে যে বাংলাদেশের সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তি আমরা সকলে এক। আমরা যে আমাদের মধ্যকার রাজনৈতিক আলাপ আলোচনাগুলোর বাইরে গিয়েও বাংলাদেশের প্রশ্নে আমরা এক হতে পারি, এবং সেই এক হওয়ার বিন্দু যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখনকার পরিস্থিতিতে তার যে সেই অবস্থান তৈরি হয়েছে এবং সেই অবস্থানের জায়গা থেকে তিনি সকলকে ধারণ করার মতো মানসিকতা ব্যক্ত করেছেন, সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি। আক্তার হোসেন জানান, রাজনৈতিক আলাপের বাইরেও যে নেতারা এক হতে পারেন এবারের সফর তার অন্যতম উদাহরণ। এবারে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইন বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক সহাবস্থান খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যার নজির দেখেছে পুরো বিশ্ব। তাই এনসিপির মতো রাজনৈতিক দলও বিশ্বাস করে এমনই রাজনৈতিক সহাবস্থান দেখতে চায় পুরো বাংলাদেশ। আহমেদ রেজা, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জুলাই সনদের আইনি ভিত্তি বা বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। সেক্ষেত্রে রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞ কমিটির প্রস্তাব সরকারের কাছে পাঠানো হবে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। তবে সনদ বাস্তবায়ন হবে কোন প্রক্রিয়ায়? সংবিধান আদেশ জারি, গণভোট, গণপরিষদ গঠন নাকি নির্বাচিত সংসদে এই নিয়ে প্রস্তাব থাকলেও মুখ খুলতে চায় না কমিশন।
বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে সনদ বাস্তবায়নে কোনো প্রক্রিয়াই কার্যকর হবে না। লাভলি বিথের রিপোর্ট। সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনায় ৮৪টি বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, পিআর পদ্ধতি সহ মৌলিক কয়েকটি বিষয় আছে দ্বিমত। তবে ঐকমত্য কমিশনের সবচেয়ে বড় সংকট এখন সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। রাজনৈতিক দলগুলো আপনাদের পক্ষ থেকে যে সমস্ত মতামত এসছে, কমিশনের সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো আগামী জাতীয় সংসদে বাস্তবায়নের পক্ষে বিএনপি। জামায়াতে ইসলামী চায় নির্বাচনের আগে রাষ্ট্রপতির বিশেষ আদেশ বা গণভোট, আর এনসিপি এক্ষেত্রে গণপরিষদ গঠনের পক্ষে। তার একটি হচ্ছে গণভোট। এ অবস্থায় বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলো শেষ পর্যন্ত একমত না হলে সরকারের কোর্টে যাবে বল। যদিও অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে নির্বাচিত সংসদে বাস্তবায়ন করবে সংস্কার প্রস্তাব। যদি সবগুলো দল একত্রিত একমত হয় তাহলে চার্টার সাইন হবে। আমরা আশা করি যে তা ঘটবে, এবং এরপরে এটা কিভাবে বাস্তবায়িত হবে, তারা যদি রাজনৈতিক দলগুলো যদি একমতে পৌঁছে, ঐক্যমত্যে পৌঁছে, তাহলে তো ভালো। তা না হলে সরকারকে সেই সিদ্ধান্ত নিতে হবে। জানা গেছে, রাজনৈতিক দল ও বিশেষজ্ঞ কমিটির সাথে আলোচনার ভিত্তিতে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সংবিধান আদেশ জারি ও গণভোটের উপর জোর দিচ্ছে এই কমিশন। নতুনভাবে আলোচনা হচ্ছে আপিল বিভাগের মতামতের ভিত্তিতে গণপরিষদ গঠনের প্রস্তাবও। এখনো এগুলো চূড়ান্ত হয়নি। প্রস্তাব হয়তো দুটো হতে পারে, যেমন যেগুলোতে ডিসেন্ট নাই এটা একটা প্রস্তাব, সবগুলো হা না। আর একটা হলো যেগুলোতে ডিসেন্ট আছে সেগুলোতে হা না প্যাকেজ। তো এখনো এগুলো সিদ্ধান্ত হয়নি। 9টি বিষয় একমত না, 2টি বিষয় একমত। সেক্ষেত্রে স্যার এটার প্যাটার্নটা কিরকম হবে? এই যে আরো কয়েকদিন আছে, আমরা এইসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জুলাই সনদের বিষয়গুলো কিন্তু কারো কাছে স্পষ্ট না। সাধারণ মানুষের কথা বলছি। আপনি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে জিজ্ঞাসা করেন, একজন আইনজীবীকে জিজ্ঞাসা করেন, সেটা ভিন্ন বিষয়। জুলাই সনদের প্রত্যেকটা ধারা আপনার ভোটারকে বুঝতে হবে, জানতে হবে। আদারওয়াইজ আপনার এই যে গণভোট অনুষ্ঠিত হয় যদি, তাহলে সেটার যে ফলাফল সেটা আসলে প্রকৃত ফলাফল হবে না। বিশেষজ্ঞের মতে আপত্তির জায়গাগুলো সমাধান না করে গণভোট দেওয়াটা হবে অযৌক্তিক। সেক্ষেত্রে ভোটের পর সনদ কতটা কার্যকর হবে এই নিয়ে প্রশ্ন আছে তাদের। গণভোটে দিলাম, সংবিধান অন্তর্ভুক্ত করলাম, পরবর্তীতে কোনো এক সময় যদি কোনো সরকারের মনে হয় যে জুলাই সনদের কোনো অংশ তাদের জন্য সহনীয় না, তাহলে সেগুলোকে তারা মেজরিটি ভোটে বাদ দিয়ে দিতে পারবে। সংবিধান সংস্কারের চেয়েও বেশি জরুরি সেটা হলো যে আপনার রাজনৈতিক দলগুলো সংস্কার। রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না হয়, তাহলে আপনার জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেন, তফসিলে স্থান দেন, তাতে কোনো কিছু আসে যায় না। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে 5 অক্টোবর থেকে আবারও শুরু হচ্ছে ঐকমত্য কমিশনের সংলাপ। গণভোট করে জুলাই সনদকে বাস্তবায়ন করে তারপর নির্বাচন করবেন, এরকম যদি হয় তাহলে আমার মনে হয় যে রাজনৈতিক সংকট আরো বৃদ্ধি পাবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ফেনীতে জুলাই অভ্যুত্থানের 1 বছরের বেশি সময় পর মামলা বাণিজ্যে নেমেছে একটি চক্র। জুলাই যোদ্ধাদের নাম ভাঙিয়ে স্বার্থ হাসিলে মরিয়া তারা। নতুনভাবে এসব মামলায় আসামি করা হয়েছে স্থানীয় রাজনীতিক, গণমাধ্যম কর্মী সহ অনেককে। ভুক্তভোগী ও সচেতন মহলের দাবি, চাঁদাবাজির উদ্দেশ্যেই হয়েছে এসব মামলা। পুলিশের আশ্বাস, মামলার অজুহাতে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। 2024 সালে জুলাই অভ্যুত্থানে হামলা ও হত্যার ঘটনায় ফেনীতে মামলা হয় 22টি। অভ্যুত্থানের 1 বছরেরও বেশি সময়ের পর নতুন করে আরো 4টি মামলার আবেদন করা হয়েছে। মামলাটা তো আমি দলের দিক নির্দেশনা সিনিয়র নেতৃবৃন্দ সবাই অবগত আছে। জামাল উদ্দিন গাজী যুবদল নেতার পাশাপাশি নিজেকে পরিচয় দিচ্ছেন প্রকৃত জুলাই যোদ্ধা হিসেবে। চলতি বছরের 17 আগস্ট বাদী হয়ে জুলাই অভ্যুত্থানে হামলার ঘটনায় মামলা দিয়েছেন। আসামি করেছেন সাধারণ মানুষ সহ স্থানীয় বিএনপি ও জামাত নেতা কর্মীদের। যদিও বাদী নিজেই 2024-এর 5 আগস্ট থানা থেকে মোটরসাইকেল চুরির মামলায় জেল খেটেছেন। টানবারমেসির মুখে অর্থাৎ প্রেস ক্লাবের সামনে আমাকে পুলিশ ধরে নিয়ে গেল, পরবর্তী একটা মোটরসাইকেল নিয়ে গেল, বললো জামাত সাথে। অথচ ওই মোটরসাইকেলটা হলো বিতন্ড চলে মোটরসাইকেলটা কে বা কারা পাইছে এটা থানা জমা দিব। ছাত্রদল থেকে এখন যুব দলে যাব। এনায়েতুল্লাহ তিনিও 17 সেপ্টেম্বর মামলার আবেদন জমা দেন আদালতে। অভিযোগ, 2023 সালের অন্য একটি আহতের ঘটনাকে ব্যবহার করে 2024 সালে জুলাই যোদ্ধার তকমা নিয়েছেন তিনি। 4 আগস্টে যে সময় বুলেট গুলিবিদ্ধ হই, এরপর আমি 8 দিনের মাথা আমি ঢাকাতে। আপনি গুলিবিদ্ধ হয়ে 8 দিন ছিলেন, স্বাভাবিক ছিলেন? হ্যাঁ, বাসায় ছিলাম। আমার 23 সালের যে রিপোর্ট আছে ওই মাপে ওষুধগুলো আমি তখন চালাই গেছি।
সচেতন মহল ও ভুক্তভোগীর দাবি, এসব মামলার মূল উদ্দেশ্য কেবলই চাঁদাবাজি ও ব্যক্তিগত আক্রোশ। নিরীহ মানুষ যাতে এই মামলা থেকে জড়াইছে সেগুলো নিয়ে কিছু ইনভেস্টিগেশন করার চেষ্টা করেছি। সেই ইনভেস্টিগেশন করতে গিয়ে অনেকগুলো তথ্য আমার হাতে এসে গেছে। সেজন্য একটা পক্ষ আমার উপর ক্ষুব্ধ হয়েছে এবং আমাকে এই একটি মামলা দিয়ে দমানোর চেষ্টা করা হয়েছে। দীর্ঘ 35 বছর আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত, তারপরেও তারা আমাকে এগুলো নিয়ে প্রতিবাদ করার কারণে এই আমার বিরুদ্ধে মামলা আনয়ন করছে। বিএনপি নামেও হয়েছে, জামাতের নামেও হয়েছে, সাংবাদিকদের নামেও হয়েছে। আসলে এটা উদ্দেশ্যপ্রণোদিত। অভ্যুত্থানের আবেগকে পুঁজি করে একটি চক্র মামলা বাণিজ্য করছে বলেও অভিযোগ স্থানীয় রাজনীতিবিদদের। দলের কোনো কমিটি আছে কিনা জানা, যা হওয়ার তো হচ্ছে আগে, এখন কারা করতেছে? এখন 1 বছর পরে যারা মামলা করতেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের মামলাগুলা এই হত্যাকারীদেরকে বাঁচানোর জন্য মামলা বাণিজ্য যারা করতেছে এবং বিভিন্ন রকমের এই অনিয়মের সাথে যারা জড়িত, এই অপকর্মগুলো যারা করতেছে, তারা এই কাজগুলো করতেছে, আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। মামলার ভয় দেখিয়ে চাঁদা চাইলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশ সুপারের। যদি কারোর কাছে কেউ চাঁদা চায়, মামলাকে কেন্দ্র করে কাকে হয়রানি করে, কোনো তথ্য প্রমাণ সহ এভিডেন্স সহকারে আমাদের কাছে যদি আসে, যারা এগুলো দাবি করছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে মামলার 4টি আবেদনের মধ্যে 2টি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আমি মনে করি এটা হচ্ছে মূল হত্যা মামলা, যে 22টা মামলার মধ্যে 9টা হত্যা মামলা, ওই হত্যা মামলাগুলোকে ব্যাহত করার জন্য। ছাত্র জনতার অভ্যুত্থানের 13 মাস পরও এখনো অনেকে আদালতে মামলা করছেন। এই সকল মামলা উদ্দেশ্য প্রণোদিত বলছেন আইনজীবী এবং ক্ষতিগ্রস্তরা। তারা এই সকল মামলা থেকে স্থায়ী পরিত্রাণ চায়। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। ভাষা সংগ্রামী, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিকের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াত এই ভাষা সৈনিকের প্রতি শ্রদ্ধা জানান সবাই। বেলা 11টার দিকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানেই এই ভাষা সংগ্রামের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন। শ্রদ্ধা নিবেদন শেষে শোক যাত্রার মাধ্যমে আহমদ রফিকের মরদেহ নেওয়া হয় ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে। মেডিকেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় তার মরদেহ। মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গবেষণার জন্য আহমদ রফিক তার মরণোত্তর দেহ দান করে গেছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর মারডিম হাসপাতালে ইন্তেকাল করেন আহমদ রফিক। ভাষা আন্দোলনের অন্যতম প্রাবন্ধিক, ইতিহাসবিদ এই লেখক শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননা। বাংলা ভাষার উৎকর্ষের জন্য তিনি বাংলা ভাষার অসংখ্য শাখায় তিনি বিচরণ করেছেন এবং সমৃদ্ধ করেছেন আমাদের বাংলাদেশের সাহিত্য জগৎকে। আহমদ রফিক সাহেব যে রবীন্দ্র চর্চা করেছেন, সেইটা উনি জনগণের একটা মনোভাব, তার মানসিকতা, তার সাথে সম্পৃক্ততা, সেটাই প্রমাণ করে যে তিনি জনগণের একজন ছিলেন। তিনি আমাদের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাব মানুষ তৈরি করবার ক্ষেত্রে বলতে পারেন তিনি প্রায় নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেন। খাগড়াছড়ি সদর ও কৈমারায় সহিংসতার ঘটনায় এখনো বহাল 144 ধারা, তবে পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে যুগ্ম ছাত্র জনতার ডাকা স্থগিত অবরোধ কর্মসূচি। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানায় যুগ্ম ছাত্র জনতা। সেখানে বলা হয় 8 দফা দাবি আংশিক বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বর্তমানে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে খাগড়াছড়ির জনজীবন। শহর জুড়ে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। দোকানপাট ও বাজারেও বেড়েছে ক্রেতা বিক্রেতাদের আনাগোনা। গেল মাসে সিঙ্গিনালা এলাকায় মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠার পর উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। অজ্ঞাত 3 জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা। এই ঘটনার প্রতিবাদে অবরোধ কর্মসূচির ডাক দেয় যুগ্ম ছাত্র জনতা। 6 দফা দাবি আদায়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবরোধ প্রত্যাহার করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত এবং ওএসটি-কৃত কর্মকর্তা কর্মচারীরা। দুপুর 1টার সময় অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে বেলা 11:30টায় ফৌজদারহাট এলাকায় অবস্থান নেয় ব্যাংকটির শতাধিক কর্মী ও তাদের পরিবারের সদস্যরা। এ সময় বন্ধ হয়ে যায় মহাসড়কের 2 পাশে যান চলাচল।
সৃষ্টি হয় 3 কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। বিক্ষুব্ধরা বলেন, স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট পরীক্ষা বয়কটের কারণে চট্টগ্রামের 5,500 কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত এবং ওএসডি করা হয়েছে। অবিলম্বে তাদের স্বপদে পুনর্বহাল সহ 6 দফা দাবি জানান তারা। ব্যাংক কর্তৃপক্ষ আমাদেরকে লাঠিয়াল বাহিনী দিয়ে যারা চাকরিচ্যুত হয়েছে ওদেরকে লাঠিচার্জ করেছে, এরপরে মিথ্যা মামলা দিয়ে ওদেরকে গ্রেপ্তার দেখিয়েছে। সমস্যার সমাধানের জন্য আমাদের সাথে ওনারা কোনো ধরনের কোঅপারেশন করেননি। কদিন পর রাস্তা বন্ধ, কদিন পর আন্দোলন, আমরা রাস্তা জ্যামে পড়ে থাকি, এগুলো তো আমাদের মাল নষ্ট হয়। ওনারা আন্দোলন করতেছে, আমরা এখানে অনেক ভোগান্তিতে আছি। রাজধানীতে যে কটি দর্শনীয় জায়গা রয়েছে হাতিরঝিল সে তালিকায় ওপরের দিকে, তবে পুরো হাতিরঝিলের সড়ক এখন খানাখন্দে ভরা। প্রায় প্রতি সপ্তাহে সেখানে যেসব ম্যারাথনের আয়োজন হয় তা বাধাগ্রস্ত হচ্ছে। ইভেন্টগুলোতে আহত হচ্ছেন কেউ না কেউ। দ্রুত রাস্তা মেরামতের দাবি দৌড়বিদদের। হাতিরঝিল সড়কের নাজুক অবস্থার হালচাল আরও জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। প্রতি শুক্রবার এত মানুষের সমাগম ঘটে রাজধানীর এই হাতিরঝিলে। প্রাণোচ্ছল আর স্বাস্থ্য সচেতন এই মানুষগুলো দৌড়ান, মেতে ওঠেন খুশ গল্পে। দারুণ এক মিলন মেলায় পরিণত হয় হাতিরঝিল এলাকা। তবে এত আনন্দের মাঝেও কখনো কখনো রচিত হচ্ছে নিরানন্দের গল্প, আর তার জন্য দায়ী হাতিরঝিলের রাস্তা। এত গর্ত আর ভাঙাচোরা আগে কখনোই ছিল না হাতিরঝিলের সড়কে, তাই দৌড়াতে গিয়ে অসাবধানতা বশত হোঁচট খাচ্ছেন কেউ। এনাফ ভাঙাচোরা আছে, মানে দেখে নিচেও তাকাতে হয়, কম বেশি হুচট খেয়ে পড়লে একদম শেষ ইনজুরি। কর্তৃপক্ষের কাছে আবেদন, আমরা যারা দৌড়াই ইভেন্ট হয় হাতিরঝিলে তাদের জন্য অন্ততপক্ষে এই রাস্তাটা ট্র্যাকটা আরও একটু মসৃণ হওয়া খুব বেশি। অর্গানাইজাররা সব কিছুই করতে পারে, ম্যানেজ করতে পারে, কিন্তু রাস্তা কিন্তু ওরা পিচ ঢেলে করে দিতে পারবে না। এটা কিন্তু কর্তৃপক্ষেরই করতে হবে। ঢাকা শহরে ম্যারাথনের মতো আয়োজনের জন্য হাতিরঝিল সবচেয়ে জনপ্রিয় স্থান। তবে এমন রাস্তায় দৌড়ানো কতখানি ঝুঁকিপূর্ণ তা বলছিলেন এই আন্তর্জাতিক ম্যারাথন দৌড়বিদ। রানাররা তো রেজিস্ট্রেশন করে আসে, তাই না? তাদেরকে এত বড় একটা রিস্কের মধ্যে আমরা রেখে রান করাচ্ছি। আর বাংলাদেশের সবগুলো ইভেন্ট, ম্যাক্সিমাম ইভেন্ট হাতিরঝিল ট্রেকে হয়। আই থিঙ্ক এটা খুব দ্রুত সমাধান করা উচিত। কিন্তু প্রতিটি ইভেন্টের জন্য ফি নেওয়া হলেও কেন এত অবহেলা, এসব বলতে আয়োজকরাও বেশ ক্লান্ত। আয়োজকের উচিত এখন আসলে এই জায়গাটা নিয়ে কাজ করার, কারণ প্রতিনিয়ত হচ্ছে আমরা ইভেন্টের জন্য ফি দিচ্ছি, এখানে আমাদের ট্যাক্স দিতে হচ্ছে। সো সব কিছু দেওয়ার পরও যে আমাদের যে প্রাপ্য যে সুবিধাটা আমরা পাচ্ছি না, অ্যাথলেটরা বঞ্চিত হচ্ছে, ইনজুরি হচ্ছে। তবে রাজুক চেয়ারম্যান বলছেন তার নজরে আছে এই সড়ক। বর্ষা মৌসুমের জন্য কাজ শুরু করতে পারেননি বলে জানালেন তিনি। আশ্বাস দিলেন শিগগিরই হাতিরঝিলে মসৃণ রাস্তা দেখবেন নগরবাসী। যদি বর্ষাকালে এটা কাজ করতাম তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যেত। কাজে বর্ষাকালে আমরা কাজটা করিনি, কিন্তু আমরা চলমান রাখার চেষ্টা করছি। হয়তো একটু সমস্যা হয়েছে, কিন্তু মেজর কিন্তু কোনো সমস্যা অ্যাকচুয়ালি আমরা হতে দিইনি। 2013 সালে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয় হাতিরঝিল প্রকল্প। এই ঝিলের সড়ক তেজগাঁও, গুলশান, বাড্ডা, রামপুরা, মধুবাগ, কাউরান বাজার ও মগবাজারকে যুক্ত করেছে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 2 জন। পুলিশ জানায়, গোপালগঞ্জ টেকেরহাট সড়কের টোল প্লাজার সামনে রাস্তা পার হচ্ছিলেন মোহন বিশ্বাস। এ সময় রাজীব পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত গতিতে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া পুকুরিয়ায় ট্রলি খাদে পড়ে প্রাণ গেছে খায়রুল মোল্লা নামে এক যুবকের। গাজাগামী গ্লোবাল স্মুথ ফ্লোটিলার নৌবহরে থাকা জাহাজগুলোকে অবিলম্বে গাজায় পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দুপুরে অপরাজেয় বাংলার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক আয়োজিত এক মানববন্ধনে আহ্বান জানান বক্তারা। বলেন, যাদেরকে বন্দী করা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। যে ত্রাণ সহায়তা নিয়ে যাওয়া হচ্ছে সেগুলো গাজায় নিরাপদে পৌঁছে দেওয়ার আহ্বান জানান শিক্ষকরা। একই সাথে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের আক্রমণ ও আগ্রাসন বন্ধের দাবি জানান বক্তারা। আমাদের আজকের এই মানববন্ধনের
স্মুথ ফ্লোটিলা থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের আমরা অবিলম্বে সম্মানজনক মুক্তি কামনা করি। শান্তি চুক্তির প্রস্তাব করা হয়েছে সেটি বাস্তবায়ন করার জন্য আহ্বান জানাই। এই বহরকে নিরাপদে উপত্যকায় পৌঁছতে দেওয়া হোক। একই সাথে যারা অধিকার কর্মী আছে তাদেরকে মুক্ত করে গাজাবাসীদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া হোক। গাজায় ত্রাণ নিতে বাধা দেওয়ার প্রতিবাদে ইসরায়েলি কারাগারে আটক মানবাধিকার কর্মীদের আমরণ অনশন চলছে। এদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভিরের মানবাধিকার কর্মীদের কটূক্তি করার ভিডিও ভাইরাল হওয়ার পর উঠেছে সমালোচনার ঝড়। এদিকে স্মুথ ফ্লোটিলার সব জাহাজ আটকের পরও থেমে নেই মানবাধিকার কর্মীদের ইসরায়েলের অবরোধ ভাঙার চেষ্টা। গাজা অভিমুখে চলছে নতুন আরও 11টি জাহাজের অগ্রযাত্রা। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং 1000 মেডেলস টু গাজা নামের দুটি সংস্থার উদ্যোগে এই নৌযাত্রা। এসব নৌযানে প্রায় 100 জন মানবাধিকার কর্মী আছেন। এই বহরে থাকা জাহাজ কনসাইন্সে অবস্থান করছেন বাংলাদেশ আলোকচিত্রী শহীদুল আলম। সিরাজগঞ্জে দীর্ঘদিন জলাতঙ্ক সহ বেশ কয়েকটি রোগের ভ্যাকসিনের সংকট চলছে। জেলা সদর সহ উপজেলাগুলোর হাসপাতালে প্রয়োজনীয় টিকা না থাকায় ভোগান্তিতে রোগীরা বাধ্য হয়ে বাইরে থেকে ভ্যাকসিন কিনছেন তারা। কর্তৃপক্ষ বলছে টিকার চাহিদাপত্র দেওয়া হয়েছে, তবে কবে আসবে তা জানা নেই হাসপাতাল তত্ত্বাবধায়কের। সিরাজগঞ্জে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ছাড়াও 9টি উপজেলায় রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স। এসব হাসপাতালে প্রতিদিন জেলার হাজার হাজার রোগীর চিকিৎসা নেন। অন্যান্য রোগের পাশাপাশি হাসপাতালগুলোতে চিকিৎসা নেন কুকুরে কামড়ানো ও সাপে কাটা রোগীরাও। সব মিলিয়ে প্রতিদিন জেলায় গড়ে 3 শতাধিক বিভিন্ন ভ্যাকসিনের প্রয়োজন হয়, কিন্তু গত 6 মাসে শুধুমাত্র সদর হাসপাতালেই ভ্যাকসিন এসেছে 500টি। সংকটের কারণে বিনামূল্যে ভ্যাকসিন পাচ্ছেন না রোগীরা, বাধ্য হয়ে বাহির থেকে ভ্যাকসিন কিনতে হচ্ছে তাদের। নিয়ে আসলাম, এখানে ওষুধ নাই, পরে যে বাইরে থান ওষুধ কিনে নিয়ে আসে। আমি গরিব মানুষ, আমরা দাঁড়াই রয়েছি যে 4 জন একখানে হইলে 4 জন মিলে একটা ভ্যাকসিন নিয়ে এসে 4 জনের দেওয়ার জন্য। এটা এসে দেখতেছি যে না, এটা কিনেই দেওয়া লাগবে। তাহলে আমার কোন হলো গাড়ি ভাড়া দিয়ে আসলাম, তাহলে আমার তো কোনো হলো না। চিকিৎসা সেবার মান এটি অবশ্যই আরো বৃদ্ধি করা হোক। সাপ্লাই শেষ হয়ে গেছে, তখন রোগীদেরকে আমরা লিখে দিতাম, ওই কিনে আনে ওইভাবে আমরা দিয়ে দিই। এখন হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, ভ্যাকসিনের চাহিদাপত্র ঢাকায় পাঠানো হয়েছে। চাহিদা যা দেয় সেই অনুযায়ী পর্যাপ্ত পেলে এই গ্যাপটা হতো না, কিন্তু পর্যাপ্ত আমরা পাই না বলে মাঝে হয়তো গ্যাপ হয়ে যায়। অ্যান্টি স্নেক ভেনাম এবং অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দুইটারই চাহিদা দেওয়া আছে, নেক্সট ওয়ার্কিং ডেতে গিয়ে নিয়ে আসবে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলায় প্রতি মাসে গড়ে 9000 রোগী জলাতঙ্ক সহ বিভিন্ন রোগের ভ্যাকসিন নিয়ে থাকেন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। রাস্তার মোড়ে মোড়ে এখন ভাসে কেকের মিষ্টি গন্ধ। যে খাবার একসময় জন্মদিন কিংবা বিশেষ আয়োজনে সীমাবদ্ধ ছিল, আজ তা শহরের সাধারণ মানুষের প্রতিদিনের নাস্তার অংশ হয়ে উঠেছে। সামাজিক মাধ্যমের প্রচার আর সাশ্রয়ী দাম, এই দুয়ের জোরে বেড়েছে রাস্তায় কেক বিক্রি। তবে স্বাস্থ্যবিধি ও মানের দিকে নজর না দিলে এই ধারা বেশি দিন টিকবে না বলে মনে করছেন পুরাতন বেকারি মালিকরা। বাজার 53 গলি ঢাকার আরেক সুখ্যাতি এই রসনা বৈচিত্র্য। রাস্তার মোড়ে মোড়ে ঝালমুড়ি, ফুচকা, চটপটির দোকান তো ঢাকার আইকন ব্র্যান্ড, কিন্তু আহারের সেই বাহার পাল্টে যাচ্ছে সময়ের সাথে। শহরের বিভিন্ন মোড় আর মার্কেটের সামনে চোখে পড়ছে কেক পেস্ট্রির টেবিল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অনেকে ছুটে আসছেন এই সব দোকানে। ফেসবুক, টিকটক আর ইনস্টাগ্রামের ভাইরাল এই ব্যবসা। খেয়ে ট্রাই করতেছি যে কোনটা ভালো, যেখানে খাইলাম মোটামুটি সবগুলোই ভালো। ট্রাই করতে আসছি সবার থেকে, আর আমার পার্সোনালি খুব পছন্দ কেকের। সোশ্যাল মিডিয়াতে তো এগুলো আসলে এখন একেবারেই অহরহ দেখা যাচ্ছে, তো একটু এক্সপিরিয়েন্স করতে আসছি, এক্সপ্লোর করতে আসছি। কোয়ালিটি আসলে আপনি স্ট্রিট ফুড হিসেবে যে কোয়ালিটি, তার থেকে তো আর বেশি আশা করতে পারেন না। আমার পার্সোনালি কেক অনেক পছন্দ, আমি কেক খেতে অনেক পছন্দ করি। অ্যান্ড অনেক বাঙালি হচ্ছে একটু বেশি সুইট টুথ। সহজলভ্য আর সুলভ মূল্য হওয়ায় বিক্রি আশানুরূপ বলছেন উদ্যোক্তারা। কাস্টমার আপাতে ভাইয়াদেরকে বলতেছে যে আমাদের ভালো হলেও বলবেন, খারাপ হলে যদি খারাপ হয় আমরা আরো ভালো করার চেষ্টা করব। আগারগাঁওকে হচ্ছে কেক হিসেবেই চিনতেছে, তো অলমোস্ট সবাই কেক খেতেই আসতেছে, সারা ভালো পাচ্ছে। আমার ওয়াইফও তো সুন্দর কেক বানায়, আমরা অনলাইনে যেহেতু দেই, এখানে বসলেও ভালো হয়তো সারা পাবো। এখানে না বসতে পারি, অন্য কোথাও বসলে
মানুষকে জানানো যাবে পেজের মাধ্যমে যে আমরা কোথায় আছি, কারণ আমাদের সেল আলহামদুলিল্লাহ প্রত্যেকদিন যা আনি তাই সেল হয়। হালের এই ট্রেন্ড প্রভাব ফেলছে প্রথাগত বেকারি ব্যবসায়। কম আর কি, বেশি বেচাকেনি কম, একবারে কম বর্তমানে। ভাইরাল হয়েছে বলে মানুষ এখানে খেতে যায় আর কি। যখন মিডিয়াও ওনাদের কাছ থেকে সরে যাবে তখন আমার মনে হয় না যে ওনাদের এখন যে সেলটা হয় মানে ভবিষ্যতে ওরকম সেল হবে। অনেকেই বলছেন সাময়িক আগ্রহ আর প্রবণতা, কারো মতে নতুন সম্ভাবনা। ব্যাপার যাই হোক, মুখরোচক এই খাবারে পরিচ্ছন্নতা মানদণ্ড যাচাই বা স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আপাতত নেটিজেন আর ভোক্তার কাছে উপেক্ষিত। সৌরভী সায়েদা, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 3 মাস ধরে পানি সরবরাহ বন্ধ ভোলার লালমোহন পৌরসভার বিভিন্ন এলাকায়। এতে চরম ভোগান্তিতে গ্রাহকরা বাধ্য হয়ে অনেকে পুকুর ও খালের পানি দিয়ে সারছেন দৈনন্দিন কাজ। তবে পানি সরবরাহ বন্ধ থাকলেও প্রতি মাসে বিল ধরিয়ে দেওয়া হচ্ছে গ্রাহকদের। তারা বলছেন, বারবার কর্তৃপক্ষকে জানালেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। অন্যদিকে আগামী কয়েকদিনের মধ্যেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পৌর কর্তৃপক্ষ। কারো হাতে কলসি, কেউ বা পুকুর থেকে টেনে আনছেন বালতি ভরা জল। ভোর থেকে সন্ধ্যা দিনভর এমনই দৃশ্যের দেখা মেলে ভোলার লালমোহনের বিভিন্ন এলাকায়। 1999 সালে চালু হয় লালমোহনের পানি সরবরাহ লাইন। প্রায় 22 কিলোমিটার এলাকা জুড়ে এ সেবার আওতায় আসে প্রায় 700 গ্রাহক। তবে পৌরসভার 7টি ভূগর্ভস্থ পানির পাম্পের মধ্যে দীর্ঘদিন ধরে বিকল 4টি, বাকি 3টির মধ্যে সম্প্রতি আরেকটি নষ্ট হওয়ায় কিছু এলাকায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে পানি সরবরাহ। লালমোহন পৌরসভা প্রথম শ্রেণীর একটা পৌরসভা। এই প্রথম শ্রেণীর পৌরসভায় আজকে 3 মাস পানি নাই। অনেক দিন তাহলে কি পানি কষ্ট, কোনো পানি পাইতেছি না। খালতে অনেক কষ্ট করে পানি আনি, কলস পুরাই। পানি না থাকার কারণে আমরা এখন বর্তমান খালের পানি ব্যবহার করি এবং নোংরা পানিগুলা ব্যবহার করতে হয়। বাসা বাড়িতে আমরা এখন নিজেরা পানি টাইনা দিতে হয়। পৌরসভার 4টি ওয়ার্ডে 2 শতাধিক পরিবার পড়েছে চরম ভোগান্তিতে। খাল আর পুকুরের পানি দিয়েই চলছে দৈনন্দিন কাজ। প্রায় 3 মাস পানি সরবরাহ বন্ধ থাকলেও নিয়মিতই পরিশোধ করতে হচ্ছে বিল। এ নিয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। গ্রাহকদের অভিযোগ, পৌর কর্তৃপক্ষকে বারবার জানালেও সমাধান মেলেনি। গত 3 মাস পানি আসে না, প্রতি মাসে বিল ধরায় দেয়। বিল প্রতি মাসে দিতেছি কিন্তু পানি পাইতেছি না। পৌর কর্তৃপক্ষকে একাধিকবার বলা সত্ত্বেও তারা পাম্প ঠিক করে দেয় এবং মহল্লার লোকদেরকে পানি এরা দিচ্ছে না। সংশ্লিষ্টরা জানান, বিকল্প একটি পাম্প দিয়ে পানি সরবরাহের চেষ্টা চলছে। এছাড়াও পরবর্তীতে প্রকল্পের মাধ্যমে বিকল 4টি পাম্প নতুন করে বসানো হবে বলেও জানান ইউএনও। আমরা এই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কার্যক্রম নিচ্ছি, বিশেষ করে নতুন পাম্প স্থাপন করা যায় কিনা অথবা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো যায় কিনা সে বিষয়ে মন্ত্রণালয় থেকে একটা টিম এসেছে ও সমীক্ষা পরিচালনা করছে। তবে শুধু আশ্বাস নয়, দ্রুত সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা। দীর্ঘদিনের এই সংকট কাটিয়ে স্বাভাবিক পানি সরবরাহ হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। জারিন অর্নি, যমুনা নিউজ। প্রকৃতি প্রেমীদের হাতছানি দিয়ে রাখছে গোপালগঞ্জের লাল শাপলার বিল। প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া ফুলগুলো যেন বিশাল এক গালিচা। মনোমুগ্ধ করে সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে যান দর্শনার্থীরা, উপভোগ করেন অপরূপ দৃশ্য। প্রকৃতি যেন তার নিজ হাতে বুনে দিয়েছে লাল কারুকাজ। ভোরের কুয়াশা ভেদ করে যখন সূর্যের মিষ্টি রোদ পড়ে পাপড়ির গায়ে, তখন পুরো বিলটি হয়ে ওঠে অপূর্ব এক ক্যানভাস। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় অন্তত 25টি বিল এখন লাল শাপলার দখলে। এসব বিলে বড় মৌসুমে শুধুমাত্র ধান চাষ করেন কৃষকরা। ধান কাটা ফুরোলেই বর্ষার পানিতে টইটুম্বুর হয়ে যায় বিলগুলো। সেখানেই প্রতি বছর প্রাকৃতিকভাবে জন্ম নেয় লাল শাপলা। আমাদের গোপালগঞ্জের এটা একটা ঐতিহ্য যে লাল শাপলা বিল, যেটা দেখতে চমৎকার সুন্দর। এই লাল শাপলা বিলটা অনেক সুন্দর, মনোরম পরিবেশ, খুবই ভাল লাগবে যদি কেউ শহরের মানুষ এখানে আসে। প্রথমবার আমি এই লাল শাপলা সামনে থেকে দেখতেছি, বেশ ভালোই লাগতেছে। আর অনেক সময় আসছি, মনে হচ্ছে যে আরো কিছু সময় এখানে কাটিয়ে যাই। বিস্তীর্ণ বিলে জন্ম নেয়া লাল শাপলা এখন সৌন্দর্যের অনন্য সাজে মুগ্ধ করেছে দর্শনার্থীদের। কেউ নৌকায় ভেসে শাপলার রাজ্যে হারিয়ে যান, কেউ বা ছবি তোলেন স্মৃতির অ্যালবামে বাঁধার জন্য। প্রায় প্রতিদিনই দর্শনার্থী এখানে আসে
তারা ঘোরাফেরা করে, তারা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়। দূরের তা গোপালগঞ্জের তাও আইসে, ঢাকার তা আইসে, টুঙ্গি ভেড়ার তাও আইসে, আবার ওই এইসের তাও আইসে, ফরিদপুরের তাও আইসে। লাল শাপলার বিল শুধু সৌন্দর্যই বাড়াচ্ছে না, যোগাচ্ছে স্থানীয় পর্যটনের সম্ভাবনাও। জেলা প্রশাসক জানালেন, এই সৌন্দর্যের চারপাশে গড়ে তোলা হবে পর্যটন বান্ধব অবকাঠামো। নৌকা সহ অন্যান্য অবকাঠামোগত বিভিন্ন বিষয় নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আর কিছুদিন পরেই পানি নামবে, কৃষকেরা ফিরবেন মাঠে, তখন লাল কারুকাজ মুছে যাবে সোনালী ধানের ছোঁয়ায়। জারিন অর্নি, যমুনা নিউজ। সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ না করলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। শুক্রবার রাজস্থানে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। এদিকে এক সংবাদ সম্মেলনে অপারেশন সিন্দুরের 4.5 মাস পর প্রথমবার ধ্বংস করা পাকিস্তানের যুদ্ধবিমানের নাম জানালো ভারতের বিমান বাহিনী। দাবি, F-16 ও JF-17 মডেলের 5টি ফাইটার জেট ধ্বংস করেছে নয়াদিল্লি। গত মে মাসে মাত্র 4 দিনেই ভারত পাকিস্তান সংঘাত থামলেও 4.5 মাস পর এখনও থামেনি কথার লড়াই। হুমকি ধামকি তো চলছেই, সংঘাতের ক্ষয়ক্ষতি নিয়েও করা হচ্ছে পাল্টাপাল্টি দাবি। এতদিন পাকিস্তানের 5টি যুদ্ধবিমান ও একটি সামরিক আকাশযান ধ্বংসের দাবি করলেও সেগুলোর মডেল জানায়নি ভারত। শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো দেশটির বিমান বাহিনীর প্রধান এপি সিং জানালেন, হ্যাঙ্গারে থাকা 5টি যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ও চীনের তৈরি JF-17 ফাইটার জেট ধ্বংস করেছে তার দেশ। ইসলামাবাদের আরও বেশ কয়েকটি সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতির হিসাবও তুলে ধরেছেন এপি সিং। আমরা পাকিস্তানের অনেক বিমান ঘাঁটি এবং স্থাপনায় হামলা চালিয়েছি। এই হামলার কারণে কমপক্ষে 4টি স্থানে রাডার, 2টি স্থানে কমান্ড ও কন্ট্রোল সেন্টার, 2টি স্থানে রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 3টি ভিন্ন স্টেশনে তাদের 3টি হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের কাছে একটি দূরপাল্লার হামলার স্পষ্ট প্রমাণ আছে, যেখানে 5টি F-16 ও JF-17 যুদ্ধবিমান ধ্বংসের তথ্য আছে। এদিকে একই দিন রাজস্থানের অনুপগড়ে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ না করলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন। অপারেশন সিন্দুরে সংযমী আচরণ করলেও পরবর্তীতে পাকিস্তানের ব্যাপারে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন তিনি। অপারেশন সিন্দুর 1.0-তে আমরা যে সংযম দেখিয়েছি, পরের বার আর তা থাকবে না। এবার আমরা এমন কিছু করব, পাকিস্তানকে ভাবতে হবে তারা মানচিত্রে থাকবে কিনা। যদি পাকিস্তান মানচিত্রে থাকতে চায়, তাহলে তাদের অবশ্যই সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ করতে হবে। এখনও ভারতের এসব মন্তব্যের কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান। নিজেদের ক্ষয়ক্ষতির হিসাব না দিলেও বিভিন্ন সময় নয়াদিল্লির ফ্রান্সের তৈরি রাফাল সহ 6টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করে আসছে দেশটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সম্পৃক্ততার অভিযোগে 6 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার খুজেস্তান প্রদেশের আহবাজ শহরে ফাঁসিতে ঝোলানো হয় তাদের। এছাড়া একজন আলেমকে হত্যার দায়ে ফাঁসি দেওয়া হয় এক কুর্দিকেও। এ খবর নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। আদালতের রায় বলা হয়, সন্ত্রাসবাদ, বোমা হামলা ও নিরাপত্তা বাহিনীর হত্যাকাণ্ডে জড়িত ছিল অভিযুক্তরা। বিদেশি শত্রুর থেকে অর্থ ও অস্ত্র সহায়তা গ্রহণের অভিযোগও তোলা হয় তাদের বিরুদ্ধে। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা ও আলেমের হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল দণ্ডপ্রাপ্তরা। আই লাভ মোহাম্মদ প্রচারণা ইস্যুতে ভারতের উত্তরপ্রদেশে গ্রেফতার করা হয়েছে অন্তত 81 জনকে। শতাধিক ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা, হয়েছে 10টি এফআইআরও। ঘটনার সূত্রপাত গেল মাসের শুরুতে ঈদে মিলাদুন্নবীর মিছিলের সময় আই লাভ মোহাম্মদ লেখা ব্যানার টানানোর অভিযোগে 24 জনের বিরুদ্ধে এফআইআর করে পুলিশ। এর প্রতিবাদে গেল 26 সেপ্টেম্বর জুমার নামাজ শেষে বিয়ারিলির একটি মসজিদে বিক্ষোভের ডাক দেন স্থানীয় আলেম তৌকির রাজা খান। তবে শেষ মুহূর্তে স্থগিত করেন তা। এতে বিক্ষুব্ধ জনতা তার বাসভবনের সামনে ব্যানার হাতে স্লোগান দেয়। পুলিশ লাঠিচার্জ করলে পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। পাল্টা ইটপাটকেল ছড়ে বিক্ষোভকারীরা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তৌকির রাজা খান ও তার কয়েকজন সহযোগীকেও। মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেলেন সাইফ হাসান।
16 সদস্যের এই স্কোয়াডে জায়গা হয়নি টি-20 দলে থাকা ওপেনার পারভেজ হোসেন ইমনের। দলে আছেন টি-20 স্কোয়াডে না থাকা নাজমুল হোসেন শান্ত, নাইম শেখ, হাসান মাহমুদ ও নাহিদ রানা। এছাড়া বাঁহাতি স্পিনার তানভীর ইসলামও আছেন এই দলে। 8 অক্টোবর থেকে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচ 3টি অনুষ্ঠিত হবে আবুধাবিতে। 8, 11 ও 14 অক্টোবর পর্যায়ক্রমে ম্যাচগুলো গড়াবে শেখ জায়েদ স্টেডিয়ামে। দর্শক, শেষ করব দুপুরের বাংলাদেশ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। জামায়াত যাদের নিয়ে আন্দোলনে 24-এর নির্বাচনে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সালাউদ্দিন আহমদ। যে কটা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা কারা এবং তাদের সাথে আপনারা যে আন্দোলন করছেন প্রকাশ করুন তাদের 2024 সালের 7 জানুয়ারিতে কি ভূমিকা ছিল। নতুন ইস্যু তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে, মন্তব্য রিজভীর। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত, জানালেন আমির ডক্টর শফিক। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। জুলাই সনদ নিয়ে ঐকমত্য না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার, জানালেন বদিউল আলম। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো প্রক্রিয়া কার্যকর হবে না মত বিশেষজ্ঞদের। রাজনৈতিক দলগুলো যদি এক পথে পৌঁছে, ঐক্যমত্যে পৌঁছে, তাহলে তো ভালো, তা না হইলে সরকারকে সেই সিদ্ধান্ত নিতে হবে। গণভোট করে জুলাই সনদকে বাস্তবায়ন করে তারপর নির্বাচন করবেন, এরকম যদি হয় তাহলে আমার মনে হয় যে রাজনৈতিক সংকট আরো বৃদ্ধি পাবে। গণঅভ্যুত্থানের পর ফেনীতে নতুনভাবে মামলা বাণিজ্য আসামি করা হচ্ছে রাজনৈতিক সহ অনেককে। চাঁদাবাজির উদ্দেশ্য বলছে ভুক্তভোগীরা। এগুলো নিয়ে প্রতিবাদ করার কারণে এই আমার বিরুদ্ধে মামলা আনবে। 1 বছর পরে যারা মামলা করতেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের মামলাগুলো এই হত্যাকারীদেরকে বাঁচানোর জন্য। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিক রফিক আহমদের কফিনে সর্বস্তরে শ্রদ্ধা। মরদেহ হস্তান্তর করা হয়েছে ইব্রাহিম মেডিকেল কলেজে। দর্শক, এখানে শেষ করছি দুপুরে বাংলাদেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।